আসসালামু আলাইকুম। এবার ইলিয়াস আলীর গুমের পর খুনের গুমর ফাঁস করে দিলেন মামুন খালেদ। এই মামুন খালেদ হলেন ডিজিএফআই এর ডিজি। 2011 সাল থেকে 13 সাল পর্যন্ত ডিজিএফআই এর ডিজি ছিলেন। তার সময় ইলিয়াস আলী গুম হয় এবং চৌধুরী আলম গুম হয়। আরো অনেকেই গুম হয়, বিএনপির অনেক নেতাকর্মী। উল্লেখযোগ্য হলো ইলিয়াস আলী এবং চৌধুরী আলম গুম হয়। ইলিয়াস আলী তার গাড়ির ড্রাইভার সহ গুম হয় 12 সালের 17 এপ্রিল। এখন ইলিয়াস আলীর এই গুম তৎকালীন সময় খুবই আলোচিত ছিল। এটা শেখ হাসিনার কাছেও তখন ইলিয়াস আলীর ওয়াইফ এবং বাচ্চারা গেছে, শেখ হাসিনা অভয় দিয়েছে আমি এটা দ্রুত তদন্ত করে খোঁজ খবর নিব, ইলিয়াস আলীর কি হয়েছে, কোথায় আসছে, যদি সরকারি কোনো সংস্থার হাতে থাকে তাহলে ইলিয়াস আলীকে ফেরত দিব এবং ইলিয়াস আলীর জন্য যা যা করণীয় করবো। শেখ হাসিনার এগুলিতে ছিল প্রহসন, প্রতারণা। এগুলি মানুষ বুঝে গেছে যে তখন ইলিয়াস আলীর পরিণতি কি হয়েছে, কি হতে পারে, সম্ভাব্য পরিণতি সম্পর্কে মানুষ আন্দাজ করতে পেরেছিল। কিন্তু তারপরেও ফাইনাল যেহেতু কোনো খোঁজ খবর পাচ্ছিল না, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার আসলো। সরকার আসার পরেও ইলিয়াস আলীর গুমের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ইলিয়াস আলী কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি তার শেষ পরিণতিটা কি হয়েছে সেটা সম্পর্কে কেউ জানে না। ইলিয়াস আলী কি ভারতের কোনো কারাগারে বন্দী আছে অথবা বিদেশের কোনো কারাগারে বন্দী আছে, কোথায় কি অবস্থা আছে, এটা বারবার জানার চেষ্টা করছে ইলিয়াস আলীর পরিবার, বিশেষ করে তার ওয়াইফ এবং বাচ্চারা। এটা অনেক চেষ্টা করছে কিন্তু কুল কিনারা করতে পারেনি। শেষ এই যে বিএনপি সরকার ক্ষমতা আসার পর গত 10 দিন আগে তৎকালীন ডিজিএফআই ডিজি মামুন খালেদকে গ্রেপ্তার করছে। মামুন খালেদকে গ্রেপ্তার করে এই 2 দফা রিমান্ডে নিয়েছে। রিমান্ডে শেষে মুখ খুলছেন যে ইলিয়াস আলীর পরিণতি কি হয়েছে। ইলিয়াস আলীকে গুম করার পরেই খুন করা হয়, খুন করে তাকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। এটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে এটা করা হয়। এটা এই তাকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন জিজ্ঞাসাবাদে যেসব কর্মকর্তা ছিলেন তাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে এটা শেখ হাসিনার নির্দেশে করা হয়েছে এবং কি কারণে করা হয়েছে সেটা উল্লেখ করছেন যে ইলিয়াস আলী তখন প্রতিবাদ করতেছিলেন টিপাই মুখ বাঁধ, যেটা ভারতের মেঘালয় রাজ্যে টিপাই নদীর মুখে বাঁধ দিয়েছে। আর এই পাড়ে ওই নদীটা হলো সুরমা নদী। তাহলে টিপাই মুখে বাঁধ দিলে সুরমা একেবারে পুরো পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং সিলেট অঞ্চল মরুভূমি হয়ে যাবে। এটা নিয়ে যাদের মনে থাকার কথা তখন 10-11 সালের দিকে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং প্রতিবাদ সমাবেশ করতেছিলেন ইলিয়াস আলী। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হলো ভারত বাংলাদেশের ভিতর দিয়ে তখন ট্রানজিট চেয়েছিল, ট্রানজিটের চরম বিরোধিতা করেছিল ইলিয়াস আলী। এই 2টা অপরাধে ইলিয়াস আলীকে গুম করা হয় এবং সাথে সাথে তাকে খুন করা হয়। ইলিয়াস আলীর অপরাধ ছিল টিপাই মুখে বাঁধের প্রতিবাদ করা এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতকে যেন ট্রানজিট দেওয়া না হয় এটার প্রতিবাদ করা। তো ইলিয়াস আলী তো ওনারা দেশের জন্য রাজনীতি করেন, দেশকে ভালোবাসেন, উনি ওনার দেশের বাংলাদেশের কোনো ক্ষতি হতে দিবেন না এবং তখন উনি বলছিলেন প্রতিবাদে যে যদি ট্রানজিট দেয়া হয় তাহলে বাংলাদেশকে অচল করে দেয়া হবে, ভারতকে যদি ট্রানজিট দেয়া হয় হরতাল অবরোধ দিবে। এবং উনি একজন বিএনপির জনপ্রিয় নেতা ছিলেন, ছাত্র রাজনীতি করে উনি এই পর্যায়ে আসছেন। 2001 সালে উনি এমপি হয়েছেন এবং ওনার রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে একটা প্রভাব আছে, বিএনপির রাজনীতিতে একটা প্রভাব আছে, যেহেতু দীর্ঘদিন থেকে উনি রাজনীতি করতেছেন। তখনই ওনার রাজনীতির ক্যারিয়ার ছিল 35 বছরের মতো। উনি ঠিক 80 সালের দিকে থেকে বিএনপি করা শুরু করছেন, একেবারে ওনার ছাত্র জীবন থেকে, হাই স্কুল লেভেল থেকে। ওই কারণে বিএনপির ভিতরে ওনার একটা জনপ্রিয়তা ছিল, ব্যাপক জনসমর্থন ছিল। সিলেট অঞ্চলে ওনার ব্যাপক জনসমর্থন ছিল যে ইলিয়াস আলীকে যদি সরিয়ে দেওয়া না হয় তাহলে ভারত টিপাই মুখ বাদ দিতে পারবে না এবং ভারতের ট্রানজিট দেওয়া যাবে না, ইলিয়াস আলী কাল হয়ে দাঁড়াবে। এই জন্য ইলিয়াস আলীকে সরিয়ে দেওয়ার জন্য গুম করা হয়েছে ভারতের নির্দেশে। এই বাংলাদেশের গুমের রানী হাসিনা, এরপরে তার হাত ধরে একের পর এক গুম হয়েছে এবং এই গুমের এবং আয়নাঘরের মূল কারিগর দ্বারা হয়, মাস্টার মাইন্ড বলা হয় শেখ মামুন খালেদকে, ডিজিএফআই ডিজি। তো খুব ধূর্ত মানুষ, খুব ধুরন্ধর প্রকৃতির মানুষ মামুন খালেদের আগে পরে যত ডিজিএফআই পরিচালক ছিল, ডিজি ছিল, তারা সবাই ভারতে পালিয়ে গেছে। কিন্তু মামুন খালেদ
বাংলাদেশে থেকে গেছে। ইউনূস সরকারের সময় মামুন খালেদকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, সমালোচনা তৈরি হয়েছে যে ওকে কেন গ্রেপ্তার করা হয় না, কারণ ওর সময় থেকে গুমের সংস্কৃতি শুরু হয়েছে, আমাদের দেশে গুমের কালচারটা শুরু হয়েছে ওর হাত ধরে, এবং এই গুমের সূচনা বা জন্ম হয় ওর হাত ধরে, এটা বাংলাদেশে শুরু হয়। কিন্তু কোন রহস্যজনক কারণে ডক্টর ইউনূস সবাইকে ধরছে, কিন্তু মামুন খালেদকে ধরেনি, একেবারে জিজ্ঞাসাবাদই করেনি, তার আশপাশে যায়নি। এটা নিয়ে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তা পর্যন্ত প্রতিবাদ করছেন যে মামুন খালেদকে ধরলে গুম খুনের আসল রহস্য বের হবে এবং আয়নাঘরের আসল রহস্য বের হবে, আয়নাঘর কার হাত ধরে আসছে এবং গুম খুন শুরু হয়েছে কার হাত ধরে, সবকিছু বেরিয়ে যাবে। এরপরে ধাপে ধাপে পরবর্তী সময়ে 5ই আগস্ট পর্যন্ত বিএনপি জামাতের যত নেতা কর্মী গুম হয়েছে সবগুলো ধাপে ধাপে বেরিয়ে যাবে। কিন্তু রহস্যজনক কারণে ডক্টর ইউনূস মামুন খালেদকে একেবারে জিজ্ঞাসাই করেননি। আর এই জিজ্ঞাসাবাদের ভয়ে, পেশে যাওয়ার ভয়ে, গুম খুনের ভয়ে ডিজিএফআই এর 5 জন ডিজি ওরা পলাতক ভারতে। এই যে শেষ ডিজি যে ছিল 5ই আগস্ট পর্যন্ত, জেনারেল হামিদ, ও পালিয়ে গেছে। ডিজিএফআই তার আগের ডিজি সাইফুল আবেদিন, ও পালিয়ে গেছে। তার আগের ডিজি, ও পালিয়ে গেছে, মোল্লা ফজলে আকবর। এইভাবে 5 জন ডিজি পালিয়ে গেছে, কিন্তু মামুন খালেদ থেকে গেছে। মামুন খালেদ ভেবেছিল যে তাকে কেউ স্পর্শ করতে পারবে না এবং তাকে ধরার সাহস কেউ করবে না, কিন্তু ভাই ধরা পড়ে গেছেন, একেবারে ফাঁদে পড়ে গেছেন, বাঁচবেন না। কারণ বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, বিএনপি এগুলো সবগুলো হিসাব নেবে এবং এটা ন্যায্য। কারণ এই হিসাবগুলো যদি বিএনপি না নেয় তাহলে বিএনপি রাজনীতি মুখ থুবড়ে পড়বে, বিএনপির নেতা কর্মীরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ হাজার হাজার নেতা কর্মী এখানে গুম হয়েছে, এত নেতা কর্মী গুমের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হলো, কিন্তু বিএনপির নেতা কর্মীরা যদি বিচার না পায়, তাদের সরকার ক্ষমতা থাকা অবস্থায় গুমের এবং ক্রস ফায়ারের, তখন এই দলের প্রতি তো মানুষের আস্থা থাকবে না। বিএনপি কেন করবে? বিএনপি করার কারণে যদি প্রাণ দিতে হয়, যদি বিচারটাই না পায়, তা আপনি কেন বিএনপি করবেন? এখন বিএনপি করতে বাধ্য। এবং যত গুম, যত খুন হয়েছে, বিএনপির নেতা কর্মীদের উপর যত জুলুম অত্যাচার করা হয়েছে গত 17 বছর, বিএনপির নেতা কর্মীদেরকে বাড়ি ঘরে থাকতে দেয়নি, বিএনপির নেতা কর্মীরা যে ধান খেতে ঘুমিয়েছিল, নারকেল বাগানে, আম বাগানে, সুপারি বাগানে ঘুমিয়েছিল, এই দৃশ্যগুলি তারা এখনো ভুলেনি। এগুলি ভোলার মতো না, এগুলি সাধারণ জনগণও ভুলেনি। এগুলির হিসাব পাই পাই করে, পই পই করে নিবে, এগুলি সব কিছু বিচার করবে। এই জন্য 1/11 কুশীলব থেকে শুরু করে ধরা শুরু হয়েছে, একেবারে সুনুপুটে ধরেনি, একেবারে রাঘব বোয়াল যারা তাদেরকে ধরছে। এই যে 1/11 কুশীলব মাসুদউদ্দিন চৌধুরী, তাকে ধরা হয়েছে। আর কুশীলব তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ, ও তো আমেরিকাতে পলাতক আছে, ওকে আনার চেষ্টা করবে। এবং 1/11 কুশীলবরাও পার পাবে না, গুম খুনের কুশীলবরাও কেউই পার পাবে না। এবং যদি পার পেয়ে যায় তাহলে এই দেশে ভবিষ্যতেও এইভাবে গুম খুন হতে থাকবে এবং বিএনপির রাজনীতি আর থাকবে না। এত খুনের বিনিময়ে বিএনপি আছে ক্ষমতায়, যদি গুম খুনের বিচার না করে তাহলে বিএনপি করবে কেন মানুষ? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।